ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমাদের আজকের টিউটোরিয়াল ষষ্ঠ অধ্যায় জাবেদা হিসাব বিজ্ঞান নবম দশম শ্রেণী। তো আজকে জাবেদা সৃজনশীল যে 5 নম্বর যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটি সমাধান করব। তো আমরা ইতিপূর্বে 1 থেকে 4 নম্বর প্রশ্ন সমাধান করেছি। তো আজকে 5 নম্বর প্রশ্ন। তো 5 নম্বর প্রশ্ন এখানে বলা হয়েছে যে মেসার্স আলফা ট্রেডার্সের 2017 সালের 1 জানুয়ারি তারিখে সম্পদ ও দায় দেনা ছিল নিম্নরূপ। তো এখানে জানুয়ারি 1 তারিখে যে হিসাবগুলো দেয়া আছে, নগদান হিসাব 40,000 টাকা, আসবাবপত্র 1 লক্ষ টাকা, বিনিয়োগ 50,000 টাকা, পাওনাদার 10,000 টাকা ও মূলধন 1,80,000 টাকা। তো এগুলো ছিল আমাদের জানুয়ারি 1 তারিখে হিসাব। তারপর বলা হয়েছে যে 31শে ডিসেম্বর 2017 তারিখে ব্যবসায়ের অর্থাৎ 31শে ডিসেম্বর 2017 সালের তারিখে ব্যবসায়ের নিম্নোক্ত বিষয়গুলো বিবেচনা করা হয়। 1. মোট প্রদত্ত বেতন 1,20,000 টাকা, যার মধ্যে 20,000 টাকা অগ্রিম প্রদান করা হয়েছে। তো যখন আসলে এই মোট বেতন প্রদান করা হয়েছিল 1,20,000 টাকা, কিন্তু 31শে ডিসেম্বর 2017 সালে তারা এসে অর্থাৎ 2017 সালের ডিসেম্বরের 31 তারিখে এসে তারা নিম্নোক্ত বিষয়গুলো একটু বিবেচনা করেছে যে 1,20,000 টাকা এখানে যে বেতন প্রদত্ত হয়েছিল অর্থাৎ দেওয়া হয়েছিল, সেই 1,20,000 টাকার মধ্যে আমাদের 20,000 টাকার বেতন অগ্রিম দেওয়া হয়েছে। তারপর 2 নম্বরে এখানে বলা হয়েছে যে ভাড়া প্রদান করা হয়েছে 50,000 টাকা এবং 10,000 টাকা বকেয়া রয়েছে। অর্থাৎ ভাড়া আমাদের মোট হয়েছিল আসলে 60,000 টাকা। তো সেক্ষেত্রে আমাদের ভাড়া দেওয়া হয়েছে 50,000 টাকা, কিন্তু 10,000 টাকা ভাড়া এখনও আমাদের বকেয়া রয়েছে। অর্থাৎ আমাদের ভাড়া এখনও 10,000 টাকারও দিতে হবে। দেওয়া হয়েছে শুধু 50,000 টাকা। তারপর 3 নম্বর বলা হয়েছে যে বিনিয়োগে প্রাপ্য সুদের পরিমাণ 5,000 টাকা। অর্থাৎ আমরা যখন কোনো খাতে বিনিয়োগ করি, তো সেক্ষেত্রে কোনো খাতে আমাদের বিনিয়োগ করা হয়েছে, তো সেক্ষেত্রে আমরা তার কাছে 5,000 টাকা সুদ পাওনা রয়েছে। তারপরে বলা হয়েছে যে আসবাবপত্রের ওপর 10,000 টাকা অবচয় ধার্য করা হয়। অর্থাৎ আসবাবপত্রের উপর আমাদের 10,000 টাকা অবচয় ধার্য করতে হবে। তো এই ছিল আসলে উদ্দীপক। তো ক নম্বর প্রশ্নে বলা হয়েছে যে উপযুক্ত তথ্য হতে প্রারম্ভিক জাবেদা দাখিলা দাও। তো উপযুক্ত তথ্য হতে আমাদের প্রারম্ভিক জাবেদা দাখিলা দিতে বলা হয়েছে। তো আমরা জানি যে প্রারম্ভিক জাবেদা দাখিলা আমাদের যে বছরের শুরু অর্থাৎ মাসের শুরুতে যে লেনদেনগুলো থাকে সেগুলোই নিয়ে আমাদের প্রারম্ভিক জাবেদা দাখিলা দিতে হয়। তো সেক্ষেত্রে আমাদের এখানে জানুয়ারি মাসের 1 তারিখে যে হিসাবগুলো আছে সেই হিসাবগুলোই আসলে আমাদের এখানে প্রারম্ভিক জাবেদায় লিপিবদ্ধ করতে হবে। তো দেখো এখানে আমরা 5 নম্বর প্রশ্নের ক নম্বর প্রশ্নের সমাধান করেছি যে মেসার্স আলফা ট্রেডার্সের প্রকৃত জাবেদা বা প্রারম্ভিক দাখিলা। তো প্রথম কলামে আমরা এখানে ব্যবহার করেছি যে তারিখ, বিবরণ, তারপরে খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তো আমাদের শুরুতে ছিল নগদান হিসাব ছিল আমাদের ডেবিট, যেহেতু নগদ টাকা সম্পদ, তো সেক্ষেত্রে আমরা নগদান হিসাবকে ডেবিট করেছি 40,000 টাকা। আসবাবপত্র ছিল আমাদের 1 লক্ষ টাকা, তো আসবাবপত্র হিসাব আমরা ডেবিট। সম্পদ সেই আমরা জানি যে সম্পদ হলে আমাদের বৃদ্ধি পেলে আমাদের ডেবিট করতে হবে, তো সেক্ষেত্রে আমরা এখানে ডেবিট করেছি। তারপর বিনিয়োগ আমাদের সম্পদ, তো সেক্ষেত্রেও সেটা আমরা ডেবিট করেছি 50,000 টাকা। পাওনাদার হিসাব, পাওনাদার হচ্ছে একটি দায় সম্পর্কিত হিসাব, তো সেক্ষেত্রে আমরা পাওনাদার হিসাবকে ক্রেডিট করেছি। মূলধন হিসাব আমাদের ক্রেডিট হবে, তো ক্রেডিট করেছি। তো দেখো এখানে ডেবিট পাশের যে তিনটি আমাদের 40,000 টাকা এবং 1 লক্ষ টাকা এবং 50,000 যোগ করলে আমাদের হবে 1,90,000 টাকা। তো সেক্ষেত্রে আমাদের ক্রেডিট পাশেও যদি আমরা যোগ করি 1,80,000 এবং 10,000 টাকা, সেক্ষেত্রেও আমাদের হবে 1,90,000 টাকা। তো তোমরা চাইলে এখানে যোগ করতে পারো, নাও করতে পারো। তো এখানে কারণ হিসেবে লিখে দিয়েছি যে বিগত বছরের সম্পত্তি ও দায়সমূহ প্রারম্ভিক দাখিলার মাধ্যমে চলতি বছরের বিভিন্ন হিসাব খাতে আনা হলো। তো এটা কারণ হিসেবে লিখে দিয়েছি। তোমাদের পরবর্তী কোশ্চেন খ নম্বর প্রশ্ন, এখানে বলা হয়েছে যে বছর শেষে প্রয়োজনীয় সমন্বয় জাবেদা দাখিলা দাও। অর্থাৎ বছর শেষে বলতে আসলে এখানে 31শে ডিসেম্বর অর্থাৎ 2017 সালের 31শে ডিসেম্বর যে লেনদেনগুলো বিবেচনা করা হয়েছিল, বিষয়গুলো বিবেচনা করা হয়েছিল, তার সমন্বয় দাখিলা আমাদের দিতে বলা হয়েছে। তো আমরা দেখো এখানে সমন্বয় জাবেদার জন্য একটি ছক অঙ্কন করেছি। সেম একই রকমভাবে যে তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। তো আমরা জানি যে আসলে সমন্বয় জাবেদা কীভাবে করতে হয়। তো দেখো 1 তারিখে যেটা বলা হয়েছিল অর্থাৎ ডিসেম্বর 31 তারিখে যে প্রথম ক্রমিক নাম্বার যেটা বলা হয়েছিল যে এখানে বলা হয়েছিল যে বেতন প্রদত্ত হয়েছে কত টাকা, 1,20,000 টাকা, 1,20,000 টাকা, যার মধ্যে 20,000 টাকা অগ্রিম প্রদান করা হয়েছে। তো দেখো এখানে আসলে আমরা যখন বেতন প্রদান করেছিলাম 1,20,000 টাকা, তখন আমাদের জাবেদা আমরা এইভাবে লিপিবদ্ধ করেছিলাম যে বেতন হিসাব ডেবিট 1,20,000 এবং নগদান হিসাব
ক্রেডিট 1,20,000 টাকা। কিন্তু আমরা পরবর্তীতে যখন 31শে ডিসেম্বর 2017 সালে আমরা 31শে ডিসেম্বর তারিখ অর্থাৎ বছর শেষে এসে দেখলাম যে এই 1,20,000 টাকার মধ্যে আমাদের কি আছে 20,000 টাকা অগ্রিম প্রদান করা হয়েছে বেতন। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে তাহলে আমাদের কি যে আমরা বেতন খরচ হিসাবে ধরেছিলাম 1,20,000 টাকা, কিন্তু আমাদের এখানে কিন্তু 1,20,000 টাকা খরচ না, এখানে খরচ হচ্ছে আমাদের 1 লক্ষ টাকা। তাহলে আমাদের এই বেতনে 20,000 টাকা আমাদের কি খরচ কি করতে হবে, মাইনাস করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের কি অগ্রিম বেতন হিসাব কী হবে, ডেবিট হবে। এবং বেতন এখানে যেহেতু আমরা প্রথমে ডেবিট করেছিলাম, তো সেক্ষেত্রে এই 20,000 টাকা কমানোর জন্য আমরা বেতন হিসাবকে ক্রেডিট করব। তো দেখো এখানে আমরা সমাধান করে দিয়েছি খ নম্বর প্রশ্নের যে অগ্রিম বেতন হিসাব ডেবিট এবং বেতন হিসাব ক্রেডিট। তো এখানে 20,000 টাকা দিয়েছি, তারপরে কারণ হিসেবে লিখেছি যেহেতু অগ্রিম বেতন সমন্বয় করা হলো। তো তার পরবর্তীতে দেখো পরের তারিখে যে লেনদেনটি আছে, অর্থাৎ 2 তারিখে ক্রমিক 2-এ যেটা বলা হয়েছে যে ভাড়া প্রদান করা হয়েছে 50,000 টাকা। তো এটা তো আমরা লিপিবদ্ধ করেছি, কিন্তু এবং 10,000 টাকা বকেয়া রয়েছে। এখন 10,000 টাকা কী করা হয়েছে, এখনও বকেয়া রয়ে গেছে, অর্থাৎ ভাড়া তাকে দেওয়া হয়নি, কিন্তু ভাড়া সংগঠিত হয়ে গেছে। তো দেখো এখানে এখন আমরা জানি যে ভাড়া যদি বকেয়া থাকে, অর্থাৎ খরচ যদি বকেয়া থাকে, তাহলে তার জাবেদা কি, ভাড়া হিসাব ডেবিট, বকেয়া ভাড়া হিসাব ক্রেডিট। তো সেক্ষেত্রে আমরা এখানে সমাধান করেছি, দেখো যে ভাড়া হিসাব ডেবিট, বকেয়া ভাড়া হিসাব ক্রেডিট 10,000 টাকা এবং এ পাশেও 10,000 টাকা দিয়েছি এবং কারণ হিসেবে লিখেছি যে বকেয়া ভাড়া সমন্বয় করা হলো। তো তার পরবর্তীতে 3 নম্বর যে ক্রমিক নম্বরের যে লেনদেনটির কথা বলা হয়েছিল, তো এখানে বলা হয়েছে যে বিনিয়োগে প্রাপ্য সুদের পরিমাণ 5,000 টাকা। অর্থাৎ আমরা বিনিয়োগ করেছি কোনো প্রতিষ্ঠানে, অর্থাৎ এই যে প্রতিষ্ঠান মেসার্স আলফা ট্রেডার্স, এই প্রতিষ্ঠান একটা বিনিয়োগ করেছে, সেই বিনিয়োগের উপর সুদের পরিমাণ হচ্ছে 5,000 টাকা, যেটা আমাদের প্রাপ্য হয়েছে, কিন্তু এখনও সেই টাকা আমরা পাইনি, অর্থাৎ আমাদের অনাদায়ী রয়ে গেছে, বকেয়া রয়ে গেছে। তো আয় যদি বকেয়া থাকে তাহলে সেটা হচ্ছে সম্পদ বৃদ্ধি পায়। তো সম্পদ বৃদ্ধি পেলে আমাদের কী হবে, ডেবিট, আর আয় হিসাব কী হবে, ক্রেডিট। তো সেক্ষেত্রে আমরা জাবেদা করবো যে বিনিয়োগের প্রাপ্য সুদ হিসাব ডেবিট এবং আয় হিসাব অর্থাৎ বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট। তো দেখো এখানে আমরা তাই সমাধান করেছি যে বিনিয়োগের প্রাপ্য সুদ হিসাব ডেবিট এবং বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট 5,000 টাকা এবং ক্রেডিট পাশেও 5,000 টাকা। এবং কারণ হিসাবে আমরা সমন্বয় লিখেছি, কারণ হিসেবে লিখেছি যে বিনিয়োগের প্রাপ্য সুদ সমন্বয় করা হলো। তারপর তো ক্রমিক নম্বর শেষে 4 নম্বর যে ক্রমিক নম্বরটি আছে, সেখানে বলা হয়েছে যে আসবাবপত্রের উপর 10,000 টাকা অবচয় ধার্য করা হয়, অর্থাৎ আসবাবপত্র উপর কত টাকা, 10,000 টাকা অবচয় ধার্য করা হয়েছে। তো অবচয় আমরা জানি যে কোনো স্থায়ী সম্পত্তি দীর্ঘমেয়াদী ব্যবহারের ফলে যে মূল্য হ্রাস পায় সেটাই হচ্ছে আমাদের অবচয়। তো এখানে অবচয়ের জাবেদা হবে অবচয় হিসাব ডেবিট এবং পঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। তো দেখো এখানে লিখে দিয়েছি যে অবচয় হিসাব ডেবিট এবং পঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট 10,000 টাকা এবং ক্রেডিট পাশেও 10,000 টাকা। এবং কারণ হিসেবে লিখেছি যে আসবাবপত্রের অবচয় সমন্বয় করা হলো। তো এই ছিল আমাদের ঘ নম্বর প্রশ্ন। তো আমাদের পরবর্তী যে প্রশ্নটি সেটি হচ্ছে গ নম্বর প্রশ্ন, মেসার্স আলফা ট্রেডার্সের প্রকৃত জাবেদায় সমাপনী দাখিলা প্রদান করো। অর্থাৎ মেসার্স আলফা ট্রেডার্সের যে প্রকৃত জাবেদার যে সমাপনী দাখিলা আছে, সেই দাখিলাগুলো আমাদের দিতে বলা হয়েছে। তো আমরা জানি প্রকৃত জাবেদায় সেই সমস্ত লেনদেনগুলো লিপিবদ্ধ করা হয়, অর্থাৎ বিশেষ জাবেদায় যে সমস্ত লেনদেন যায় সেই লেনদেনগুলো ব্যতীত বাকি যে লেনদেনগুলো আছে সেই লেনদেনগুলো আমাদের যাবে প্রকৃত জাবেদা বা সাধারণ জাবেদায়। তো সেক্ষেত্রে প্রকৃত জাবেদা আমাদের 31শে ডিসেম্বর তারিখে যে 4টি লেনদেন আছে, ক্রমিক নম্বরে দেওয়া যে লেনদেনগুলো আছে, সেই লেনদেনগুলো আমাদের প্রকৃত জাবেদায় লিপিবদ্ধ করতে হবে। তো প্রকৃত জাবেদার যে সমাপনী দাখিলা, তো সমাপনী দাখিলার মাধ্যমে আসলে হিসাব বন্ধ করে দেওয়া হয়। তো সেক্ষেত্রে আমরা নর্মালি যে দাবেদা করি, তো সমাপনী দাখিলায় আমরা সেই বিপরীত দাবেদা করি, অর্থাৎ সমস্ত খরচকে আমরা কী করি, সাধারণ দাবেদায় ডেবিট করি। তো এই ক্ষেত্রে আমাদের একটু বিপরীত করতে হবে, অর্থাৎ সমস্ত খরচকে করতে হবে ক্রেডিট এবং সমস্ত আয়কে আমরা ক্রেডিট করি নর্মাল দাবেদায়। তো সেক্ষেত্রে আমাদের এখানে আয়কে করতে হবে ডেবিট। তো আসলে সমাপনী জাবেদায় আমাদের আসলে 5 ধরনের লেনদেন সাধারণত লিপিবদ্ধ করতে হয়। একটা হচ্ছে আয় হিসাব, ব্যয় হিসাব, উত্তোলন হিসাব এবং নিট লাভ বা নিট ক্ষতি হিসাব। তো দেখো এখানে গ নম্বর প্রশ্নটি আমি এখানে সমাধান করেছি। নিচে আমরা 5 নং প্রশ্নের উত্তর গ, মেসার্স আলফা ট্রেডার্সের প্রকৃত জাবেদা সমাপনী দাখিলা। তো সেমভাবে এখানে তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা দিয়েছি। তারপর দেখো এখানে ডিসেম্বর 31। তো এখানে বিনিয়োগের সুদ, প্রথমে আমরা আয়ের যে হিসাবগুলো আছে সেই হিসাবগুলো লিখেছি। তো বিনিয়োগের সুদ হচ্ছে, আয়ের হিসাব হচ্ছে একটি আছে এখানে আয়, সেটা হচ্ছে বিনিয়োগের সুদ, বিনিয়োগের প্রাপ্য সুদের পরিমাণ 5,000 টাকা। তো সেক্ষেত্রে আয় হচ্ছে আমরা নর্মালি ডেবিট করি, তো সেক্ষেত্রে এখানে আমরা বিনিয়োগের সুদ
দেখো বিনিয়োগের সুদ হিসাব কী করব, ডেবিট করব, এবং আয় বিবরণী হিসাব ক্রেডিট। তারপরে দেখো আমরা ব্যয়ের যে হিসাবটি, ব্যয় আমরা বেতন আছে, ভাড়া ছিল এবং অবচয় ছিল, তিনটি আমাদের ব্যয় ছিল। বেতন অর্থাৎ ব্যয়, এগুলো আমরা নর্মালি সাধারণ দাবিদায় আমরা কী করি, ডেবিট করি। তো সেক্ষেত্রে আমরা এখানে কী করব, ক্রেডিট করব, এবং এই তিনটি টাকার যে যোগফল সেটা আয় বিবরণী হিসাব কী লিখব, ডেবিট। তো এখানে লিখেছি যে আয় বিবরণী হিসাব ডেবিট 1,70,000 টাকা, এবং বেতন হিসাব হচ্ছে ক্রেডিট, তারপর ভাড়া হিসাব ক্রেডিট, অবচয় হিসাব ক্রেডিট। তো দেখো এখানে বেতন হিসাব লিখেছি 1 লক্ষ টাকা, 60,000 টাকা এবং 10,000 টাকা, এবং এই তিনটি টাকার যোগফল হচ্ছে 1,70,000 টাকা। তার পরবর্তীতে দেখো এখানে আরেকটা দাবিদা করেছি যে মূলধন হিসাব ডেবিট। মূলধন সাধারণত আমরা কী করি, ক্রেডিট করি। তো সেক্ষেত্রে আমরা মূলধন হিসাব ডেবিট করব, এবং নিট ক্ষতি হিসাব ক্রেডিট। ক্ষতি হচ্ছে আমাদের ডেবিট করতে হয় সাধারণ দাবিদায়। তো সেক্ষেত্রে আমরা এখানে নর্মাল যে জাবেদা করি তার বিপরীত জাবেদা করব সমবর্তী জাবেদা দাখিলায়। তো সেক্ষেত্রে নিট ক্ষতি হিসাব হবে আমাদের ক্রেডিট। তো 1,65,000 টাকা, এবং এই পাশেও 1,65,000 টাকা। তো এই 1,65,000 টাকা আমাদের কীভাবে আসলো? তো দেখো এখানে আমাদের যে আয় আছে, তো আয় হচ্ছে আমাদের 5,000 টাকা, আর আমাদের ব্যয় হচ্ছে কত, 1,70,000 টাকা। তো এই 1 লক্ষ আয় থেকে যদি আমরা ব্যয় বাদ দিই, অর্থাৎ 1,70,000 টাকা থেকে যদি আমরা এই 5,000 টাকা মাইনাস করি, তাহলে আমাদের হবে 1,65,000 টাকা। সেই 1,65,000 টাকাই কিন্তু আমরা এখানে বসিয়েছি। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তো আমার পরবর্তী প্রতিটি ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। ধন্যবাদ সবাইকে।